আনন্দিত হলেও চুপ করে থাকি, কষ্ট পেলেও চুপ করে থাকি। নিজের আনন্দ বা দুঃখের কোনো কথাই কাউকে জানাতে ইচ্ছে করে না। ওকে ধরিলে তো ধরা দেবে না, ওকে দাও ছেড়ে। একই খেলা মোরা খেলছি, শুধু নয়নের জল ফেলেছি। এই রিক্সা নিলে হইতো না রে, একটা রিক্সা নিলে। রিক্সা? রিক্সা কোথায় বসবো? তোর কোলে? তোর সাথে তো বেটা সিএনজিতে বসা কষ্ট। এই ঠাট্টা করবি না, বুঝছো? আমার সাথে ঠাট্টা করবি না। আমি কিন্তু অনেক সৌভাগ্যবান, বুঝলি? আচ্ছা, তোর এক কাজ করে চল, তোর জন্য একটা ভ্যান কিংবা একটা ঠেলা গাড়ি কিনে ফেলি। তোর সব লেম চিন্তা ভাবনা। লেম? সরি। আচ্ছা, তুই যখন রাত্রে ঘুমাস তখন তুই ডিম লাইট জ্বালা রাখিস কেন? কারণ তুই ভয় পাস, ছোটবেলার অভ্যাস। আচ্ছা, যখন তুই কোনো বই পড়স তখন তুই কি করস? কোনো কথা বা উক্তি ভালো লাগলে সেটা টুকে রেখে দিস, এটা কি? সেটাও ছোটবেলার অভ্যাস। আর তুই তো খুব ভালো করে জানিস যে আমার পড়ে যা ভালো লাগে আমি সেটা ডায়েরিতে টুকে রাখি। লেম, ইটস সো লেম। আবার তোরা মানুষ হ। আচ্ছা, সেদিন বস তোকে ডেকে কি বললো রে? ও বলছিল রিয়েল এস্টেটের ব্যবসায় কিছু চেঞ্জেস এসছে। আজকাল মানুষ শুধুমাত্র ফ্ল্যাটে বন্দী হয়ে থাকতে চায় না, তার সাথে একটু পরিবেশও চায়। একটু কমিউনিটি বেসড সবকিছু হলে একটু ওটার প্রায়োরিটি বেশি দিচ্ছে। বাহ, তুই তো হ্যাভি ট্যালেন্ট। এই অল্প কয়দিনে এত কিছু বুঝে ফেললি? আমি বুঝিনি, বোঝানো হয়েছে। আচ্ছা, এসব বাদ দে। শোন, সামনে তো ছুটি, কই যাবি বলতো? বাড়ি যাব। আচ্ছা, আমি বুঝতে পারলাম না, মানে আঙ্কেল আন্টি কেন বাড়ি গেল? মানে তোদের ঢাকায় জমি ছিল, এখানে তো বাড়ি করে উঠে যাচ্ছে, তাই না? কি জানি, সেটা বাবাই সব থেকে ভালো বলতে পারবে। এই 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 যাবা 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 যাবা। কত বড় অপমান! এই মানে আমি এটা খুব ভালো টিম, মডার্ন সং তোকে মাসে গিয়ে শোনাবো।
শোন, তোর মতো একটা তবলা গান গাবে, আমি সেটা শুনবো, তুই ভাবলি কি করে? আয়, তুই এভাবে হাঁটতে না রাত হয়ে যাবে পৌঁছাতে রে। চল, 2 দিন তোর সাথে এভাবে চললে সালমান খানের মতো বড় হয়ে যাবে আমার। ভাবছিলাম তুমি আছো কিনা, তারপর আবার ভাবলাম যে যাক গিয়েই দেখি আর কি। আমি তো আসলে একটু রেডি হচ্ছিলাম। চাচা অসুবিধা নেই, আপনি বসেন। ও ঠিক আছে। চাচি কেমন আছে? আছে ভালো। তা তোমার ওই পড়াশোনা, লাইব্রেরিতে যাওয়া কেমন চলছে? জি চাচা ভালো। আসলে সামনেই তো ভাইয়া ভাবির মৃত্যুবার্ষিকী, তাই তো। জি চাচা, বাবা মার মৃত্যুবার্ষিকীতে আমি চাই এতিমখানায় এতিম বাচ্চাদের খাওয়াবো। তুমি কেন খাওয়াবে? আমরা ভাইরা বেঁচে থাকতে তুমি কেন সব করবে? আমি আছি, মিজান আছে। না চাচা, তবুও। আচ্ছা ঠিক আছে, আমি আসলে তোমার সাথে একটু কথা বলতে এসেছিলাম। মানে তুমি তো জানোই তোমার দাদা মানে আমার বাবা এই এরিয়ায় সবচেয়ে প্রথমে আসেন, তারপর আশেপাশে বেশ কিছু জায়গা জমি কেনেন, আর বাবার মৃত্যুর পর আমরা ভাইরা সেসব জায়গা জমি ভাগ বাটোয়ারা করে নেই। তোমার বাবা এই বাড়িটা তৈরি করেন আর আমি পাশে, তারপর মিজান। জি চাচা। এখন আসলে আমার কাছে একটা প্রস্তাব এসেছে, মানে আমি আমার জায়গাটা ডেভেলপারকে দিয়ে দিতে যাচ্ছি। বাড়িটাও তো পুরনো হয়েছে, আবার মেনটেন করা যে ঝামেলা। ওরা 4টা ফ্ল্যাট দিবে আর বেশ মোটা অঙ্কের টাকা দেবে। চাচা, আপনারা অন্য কোথাও চলে গেলে আমি তো একেবারে একা হয়ে যাব। এতদিন আপনারা ছিলেন তাই আমি এখানে একা থাকতে পেরেছি। সেটাই তো, সেই জন্য তোমাকেও তো আমাদের সাথে নিয়ে যেতে চাচ্ছি। মানে ওরা তো পুরো জায়গাটাই চাচ্ছে, মানে আমি আর মিজান ওদের সাথে ফাইনাল কথাবার্তা বলে ফেলেছি। তোমার বাবা বেঁচে থাকলে তার সাথেই কথা বলতাম, কিন্তু এখন তো তুমি একমাত্র ওয়ারিশ, তোমাকেই তো সব বলতে হবে। আমি এই বাড়ি বিক্রি করব না চাচা, আমি এখান থেকে কোথাও যাবও না। আমার কোনো সমস্যা হবে না, আমি একাই থাকতে পারবো। ও ঠিক আছে, মানে তারপরও ভেবে দেখো, পাশে আছি তাই তোমার কোনো সমস্যা হলে দৌড়ে চলে আসতে পারি। আর বাড়ি মেনটেন করাও তো অনেক ঝামেলা, মানে তুমি তো জানোই। জানি চাচা, কিন্তু আমি পারবো। দরকার হলে ওই যে মামা মামি ঢাকায় আসবে বলেছে, আমি ওনাদেরকে বলবো আমার সাথে এসে থাকতে। ও ঠিক আছে, তারপরেও আমি বলবো আরেকবার ভাবো, মানে সুযোগ তো সব সময় আসে না, তাই না? ঠিক আছে, আমি ওদেরকে বলবো তোমার সাথে একটু কথা বলতে।
চাচা আমি একটু বের হচ্ছিলাম তো। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি উঠি। আমরা চুপ করেই থাকি, কারণ আমরা ওনাকে কষ্ট দিতে চাই না। আবার চুপ করে থাকি, সব আনন্দ নিজের কাছেই প্রকাশ করি, অন্যকে নয়। আপন কাউকে যদি মনের কথা নাই বা বলি, তবে সার্থকতা কোথায়? ভালোবাসলে ধরে রাখতে জানতে হয়, হেরে যাওয়ার জন্য ভালোবাসা নয়। জানি না কে উত্তর দিয়েছেন, মনে হচ্ছে মানতে। আশা মরিচিকা নয়, ইচ্ছে করছে জানতে কেউ কি আমার মতো করে ভাবে। ভাবনাগুলো সাধারণত বিপরীত মনে হয়। রাত্রি নামটা শুনে মনে হয় তুমি সবকিছু আলোকিত করে দাও। আড়ালে থাকার মাঝে অপেক্ষা কাজ করে। এই অপেক্ষার আলাদা আনন্দ আছে। যদি কখন আমাদের দেখা হয়, তবে তা সামনাসামনি হোক, ফোন, মেসেজ কিংবা অন্য কোনো মাধ্যমে সামনাসামনি আসি, তা কেন শুনি চাই না। আমার রুমে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা ছবি আছে। আমার মাঝে মাঝে মনে হয় রবীন্দ্রনাথ না থাকলে আমরা প্রেম বুঝতাম না। আমার খুব ইচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের অনেকগুলো বইয়ের পাশে আমি বসে থাকব। তুমি ঠিকই বলেছ, রবীন্দ্রনাথ না থাকলে প্রেম বুঝতাম না, তবে জীবনানন্দ না থাকলে প্রেমিকা প্রশংসা করতে পারতাম না। মাঝে মাঝে অন্যের চোখে মুখে তৃপ্তি দেখে অসম্ভব আনন্দ পাই। কি ব্যাপার, আজকে বাসায় শরীর খারাপ? না, শরীর খারাপ না, মনটা একটু আপসেট লাগছে। কেন, কি হয়েছে? আমার চাচা এই বাড়িটা লেবুল আপারকে দিয়ে দিতে। ও, আগে একবার বলেছিলে তুমি, কিন্তু আমি চাই না। এই বাড়িটার সবটুকু জুড়ে আমার বাবা মার স্মৃতি জড়িয়ে আছে। আমার জন্ম এখানে, বাবা মা অ্যাক্সিডেন্টে মারা যাওয়ার পর থেকে আমি এখানেই বড় হয়েছি। আমি কিছুতে পারবো না এই বাড়িটা ছেড়ে দিতে। বাড়িটা নিয়ে আমার বাবার অনেক স্বপ্নও ছিল, শুধুমাত্র কিছু টাকার জন্য আর নিজের সুবিধার জন্য আমি বাড়িটা কিছুতেই ছাড়বো না। সেটাই, সবকিছু তো আর এত হিসেব করে হয় না। হিসাব করলে তো আসলে অনেক কিছুই হিসাব করতে হয়। যে মানুষ আমার এত আপন, সে হঠাৎ করে কি করে পর হয়ে যায়, আর যাকে আমি কখনো দেখিনি,
সেই মানুষ কি করে আপন হয় জানি না, আমার কোনো হিসাব মেলে না। তবে এতটুকু জানি যে এই বাড়িতে আমি ছাড়তে চাই না, কোনোভাবেই না। আপনার সাথে তো আমি আসলে সব কথাই শেয়ার করি, তাই বলা। ভেবো না, সব ঠিক হয়ে যাবে, সময় নাও। আপু কি চা খাবেন? না আজ না, আমি শুধু তোমাকে দেখতে এসেছি। থ্যাংক ইউ। আহা, একটা নতুন টিউন মাথায় আসছে, তোকে শোনাই। হ্যাঁ, তোমার কারাগারে বন্দি হয়ে আছি, চাই না কিছু আমি। কি রে দোস্ত, তোর ভালো লাগে নাই? তোর ঘুম আসছে না? না হ্যাঁ, শোন, আমি না এখন থেকে রোজ তোর জন্য একটা করে ঘুমের ওষুধ আনবো। তুই ঠিক সন্ধ্যার সময় ওষুধটা খেয়ে ফেলবি, তারপর ঘুমিয়ে পড়বি। সকালের আগে তুই আর উঠবি না, তাহলেই দেখবি তোর এসব ফালতু টিউন মাথায় আসছে না। আহান, তোর তো অনেক বই, তাই না? তুই বলে একটা কাজ কর, তুই আমাকে একটা বই দিয়ে দে। যদি আমি কোনো বইয়ের 4-5 পাতা পড়ি, আমার ধারণা আমার ঘুম চলে আসবে। লেম, সো লেম। আবার তোরা মানুষ হ। আহান, আমি সিরিয়াস। আচ্ছা, তোর এই শর্টকাট বুদ্ধি কবে যাবে রে? দেখ, শর্টে যদি কাট না করি তাহলে তো জ্যাম লেগে যাবে। তুই দেখতে পাস না ঢাকা শহরে কত জ্যাম। তুই না খুব সহজ করে কথা বলিস। দেখ, আমি সহজ ভাষায় কথা বলি, যারা স্বাভাবিক মানুষ তারা সেটা সহজেই বুঝতে পারে, কিন্তু তবু তো পিপুলার মানুষের পক্ষে সেটা সহজ বোঝা সম্ভব না। তুই একটা জিনিস খেয়াল করে দেখ, যখন তোর পরনে থাকে কোটটাই, তখন মনে হয় যেন তোর মধ্যে একটা রকেট ইঞ্জিন কাজ করছে, ছুটছিস তো ছুটছিস। এই মানুষটা কিন্তু অসম্ভব অ্যাম্বিশাস। তো সেটা কি অন্যায়? কিন্তু তুই যখন অফিস চ্যাপ্টার ক্লোজ করিস, তুই যখন বাসায় চলে আসিস, তখন তুই সম্পূর্ণ অন্য একটা মানুষ। শোন, এই পৃথিবীতে মানুষকে একটা মুখোশ পরে চলতে হয়, অনেক মানুষের সাথে মিশতে হয়। তুই যেমন তেমনটা থাকবি শুধু নিজের কাছে, তা না হলে দেখবি সবাই তোর দুর্বল জায়গায় আঘাত করছে। আর বলিস না রে, কবি এখানে নীরব। এই যে আমাকে দেখ না, আঘাতে আঘাতে চচ্চরিত। না রে, তোকে দেখে সেটা মনে হচ্ছে না, মনে হচ্ছে যে আঘাতগুলো তোর দেহ স্পর্শ করে ফিরে আসবে। আবার লেম, সো লেম। আবার তোরা মানুষ। স্যার, আসবো? হ্যাঁ আসো। তাহলে সালেহিন, আমাদের এই বছরের গ্রোথ কত? স্যার 17%, স্যার। আচ্ছা, তোমার যে টার্গেট ছিল সেটা কি আগের মতোই আছে? না স্যার, বেড়েছে। আর স্যালারি যা ছিল সেটা কি আগের মতো আছে? না স্যার, ইনক্রিমেন্ট হয়েছিল। শোনো, টার্গেট যদি তুমি ফুলফিল করতে না পারো, সেটা কিন্তু তোমার ডেভেলপমেন্টের জন্য বাধা হয়ে দাঁড়াবে। I understand, sir. I will let you down. ওকে, বেস্ট অফ লাক। Thank you, sir. আমি সালেহ,
চাচা কোথায় আমার কথা বলেছেন? I'm really sorry এত সকাল সকাল আপনি বিরক্ত করেন। Thank you. আমি অবশ্য আপনার চাচাকে জিজ্ঞেস করছিলাম আপনি বাড়িতে আছেন কিনা। জি বলুন, আপনি কেন আমার সঙ্গে দেখা করতে চাইছেন? আসলে যতদূর জানি আপনার বাবা মা অনেক দিন আগে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছেন, অ্যান্ড আই এম রিয়েলি সরি টু হিয়ার দ্যাট। আমি জানি না আসলে আমজাদ সাহেব আপনাকে কি বলেছেন। উনি আসলে আমাদের কোম্পানির সাথে যোগাযোগ করেছিলেন প্রথমে, তারপরেই আমরা আশেপাশের কয়েকটা বাড়ি নিয়ে নিই। এখন বাকি আছে শুধু আপনার বাড়িটা। তো আমি এসছি আসলে আমাদের কোম্পানির হয়ে কিছু মানে আপনাকে টোটাল অফারটা একটু জানাতে। চাচা আমাকে বলেছেন, আমি এই ব্যাপারে তেমন আগ্রহী নই। সেটা ঠিক আছে, কিন্তু একটা কথা কি, মানে আপনি যদি কোনো কিছু নিয়ে আগে থেকেই একটু নেগেটিভ ধারণা নিয়ে থাকেন তাহলে আসলে ওটাকে পজিটিভ করা খুব টাফ হয়ে যায়। সেজন্যই আমি আসলে টোটাল বিষয়টা আপনাকে বলতে চাই। জি বলুন। দেখুন, অন্যান্য কোম্পানিগুলো আপনাকে যে ধরনের ফ্যাসিলিটিগুলো দেবে ওর থেকে বেটার ফ্যাসিলিটি তো অবশ্যই আমরা দেবো। যেমন অন্যান্য কোম্পানি হয়তো আপনাকে 20%-এর বেশি অফার করবে না, কিন্তু সেখানে আমরা আপনাকে 30% অফার করছি। মানে হচ্ছে 20টা ফ্ল্যাট যদি হয় তাহলে সেখান থেকে 6টা ফ্ল্যাট আপনি পাবেন, প্লাস যেই ক্যাশ অ্যামাউন্টটা আপনি পাবেন সেটাও কিন্তু নেহাত কম না, বেশ ভালো। আর এছাড়া মনিটর নন মনিটরি ফ্যাসিলিটি তো আছে। এত চমৎকার অফারের জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমি আগ্রহী নই। তারপরও আমি বলবো যে আপনি প্লিজ একবার একটু ভেবে দেখুন। আবেগের একটা মূল্য আছে, এটা বোঝেন তো? কেন বুঝবো না? আপনি বোঝেন না, বুঝবেনও না। দেখুন ম্যাম, আমি শুধু আমার দায়িত্বটা পালন করছি। এটা আমার কার্ড, আপনি প্লিজ যদি কোনো প্রয়োজন বোধ করেন আমাকে জানাবেন। হ্যালো। আসসালামু আলাইকুম আঙ্কেল, আমি সালেহিন বলছি। ও সালেহিন, বলেন। আমি তো আজকে আপনার ভাতিজার সাথে কথা বললাম। কি বললো আমার ভাতিজি? পজিটিভ কিছু বললো না, কিন্তু এখন তো এরকম হলে আপনারা সমস্যা পড়বেন। কিভাবে? কারণ পুরো জায়গাটা পেলে একরকম প্ল্যান হবে, কিন্তু এই বাড়িটা যদি না পাই আমরা যে অফারটা আপনাকে করেছিলাম সেটা তো চেঞ্জ হবে। আমি তো আমার দিক থেকে অনেক বুঝিয়েছি। আচ্ছা, দিতে চাচ্ছে না কেন বলুন তো? ওর বাবার মতন জিদি হয়েছে মেয়েটা, কি সব আগডুম বাগডুম বানাবে। কিন্তু আপনারা চেষ্টা করুন, তাকে বোঝান, নাহলে তো সমস্যা আপনারও হবে আমারও হবে। ঠিক আছে, আমি অবশ্যই ওকে রাজি করাবো। জি, আমি তাহলে রাখছি আঙ্কেল। আসসালামু আলাইকুম। ঠিক আছে। আজ আমার মনটা অনেক খারাপ। কষ্টগুলো তোমার সাথে শেয়ার করলে ভালো লাগে, অনেক হালকা মনে হয় নিজেকে। তুমি কি জানো পৃথিবীতে সবচেয়ে কষ্টের বিষয় কোনটা? আমার জানা নেই, তবে মনে হচ্ছে কাছের মানুষের পরিবর্তনগুলো খুব কষ্ট দেয়। আর যখন বুঝতে পারি নিজের স্বপ্নগুলো ভেস্তে যাচ্ছে,
কষ্টটা আরো বেড়ে যায়। অন্ধকার নিজেকে আড়াল করে বসে আছি। ফিরোজা ম্যাম, সালিহিন সাহেব, কি ব্যাপার? এখানেও কোনো প্রজেক্টের কাজে নাকি? আমার সম্পর্কে আপনার তাই ধারণা? মানুষ বেশিরভাগ সময়ই ঠিক ধারণা করে, মাঝে মাঝে একটু একটু ভুলভ্রান্তি তো হতেই পারে। যাই হোক, আপনার সঙ্গে তর্কে যাব না। আর সেদিন আসলে আপনার সাথে ওভাবে কথা বলাটা আমার ঠিক হয়নি। কি করব বলুন, আমারও তো চাকরি। আপনার উপর কোনো রাগ বা ক্ষোভ আমার কিছুই তো নেই, বা আমি তেমন কিছু তো প্রকাশও করিনি। দেখুন ম্যাম, আসলে আমি আপনাকে আপনার সুবিধার কথা ভেবেই অফারগুলো করেছি। আমি যতদূর জানি যে আপনি ওখানে হয়তো কিছু একটা করবেন, হয়তো স্কুল বা অন্য কিছু। তো আপনি এখান থেকে টাকাটা পেলে কিন্তু অন্য কোথাও করতে পারবেন। আপনি কি আমাকে উপদেশ দিচ্ছেন না সমাধান? আমি কিন্তু আপনার ভালো চেয়ে বলছি। আপনি আমার ওয়েল উইশার, জেনে ভালো লাগলো। সব ব্যাপারে কি আপনার এমন ধারণা? সবসময় সব প্রশ্নের উত্তর দিতে হয় না। দেখুন, আমি আপনাকে আগেও বলেছি, এখনো বলছি, এই মুহূর্তে আপনার কোম্পানির দেয়া অফারটায় আমি আগ্রহী নই। ম্যাম, আসলে আপনার ভালোর জন্যই বারবার বলছিলাম। আমরা ভবিষ্যৎ সম্পর্কে কেবল অনুমান করতে পারি, নিশ্চিত হতে পারি না। রাত্রি, আমি এখন আর কষ্ট পেলে চুপ করে থাকি না। মাঝে মাঝে ভুলেই যাই আমি আর সবার মতো। যান্ত্রিকতা, লোভ আর অভিলাষ আমাকে কেমন যেন করে ফেলছে। আজ 3 বছর যে ইচ্ছে ও স্বপ্ন নিয়ে ঘুরছি, সব যেন এলোমেলো হয়ে যাচ্ছে। তোমাকে বলতে ইচ্ছে করে আরো অনেক কিছু, কিন্তু ভাবি কি জানো, তোমাকে শুধু আমার কষ্টগুলোর কথাই বলবো। আহান, আমি তুমি দুজনেই হয়তো ফিলিংসটা বুঝতে চেয়েছি। মোবাইল, ফেসবুক সব জাদুর ছোঁয়া থেকে দূরে থাকতে চেয়েছি, কিন্তু আমি জানি না তোমার ফিলিংসটা কেমন, কতটা গভীর, তুমি কতটা বোঝো আমাকে, আমি কতটা তোমাকে। অনেকদিন পর আজ মনে হচ্ছে চোখের দেখার মাঝে একটা প্রশান্তি আছে, যা হয়তো কণ্ঠ শোনার মধ্যে নয়, হয়তো কারো উপস্থিতি অনুভবের মধ্যে নয়, এ হয়তো ভিন্ন কোনো ফিলিংস। তোমাকে বুঝতে পারি কিনা জানি না, তবে বোঝার চেষ্টা করি খুব। ভয় হয়, তবু এগোচ্ছি। কাছের মানুষদের হারানোর ব্যথা আমার চেয়ে আর কে বেশি বুঝবে? হ্যালো ম্যাডাম, আমি সালেহিন বলছি।
জি বলুন। আপনি মনে হয় আমাকে ফোন করতে বলেছিলেন। আমার মনে হয় আপনি ভুল করছেন, আমি আপনাকে ফোন দিতে বলিনি। দেখুন ম্যাডাম, আমি হয়তো আপনার ব্যাপারটা বুঝবো না, কিংবা আপনি আমার ব্যাপারটা বুঝবেন না, কিন্তু যখন দেখবেন যে আপনার চারপাশটা অনেক বদলে গেছে, সেই পরিবর্তনটা নিয়ে কিন্তু আপনি বেশি দূর এগোতে পারবেন না। সেটা একান্তই আমার ভাবনা, আপনার নয়। দেখুন ম্যাম, আমার নিজেরই খুব খারাপ লাগছে, কিন্তু কি করব বলুন। দেখুন মিস্টার সালেহীন, এই বাড়ি ঘিরে শুধু আমার বাবা মা স্মৃতিই নয়, আরো অনেক কিছু জড়িয়ে আছে। কখনো যদি আমি আমার সিদ্ধান্ত পাল্টাই, তাহলে আপনাকে জানাতে ভুলব না মিস্টার সালেহীন। ধন্যবাদ। জি, অনেক ধন্যবাদ। তোমার পছন্দগুলো যেন আজ আমার পছন্দে পরিণত হয়েছে। আমি অপেক্ষা করব তোমার জন্য। কি রে, হ্যাঁ, দেখে তো মনে হচ্ছে ফিল্মের সেট। মানে আর কিছুক্ষণ পরেই একটা রোমান্টিক গানের দৃশ্যায়ন হবে। ব্যাপার কি রে? হবে, তোর মাথা হবে। আরে কি ব্যাপার বল না আমাকে। তোকে রাত্রির কথা বলছি না? হ্যাঁ, তোর কলম বন্ধু লেম, সো লেম। আবার তোরা মানুষ হ। কাল ওর সাথে আমার দেখা হবে। রিয়েলি? ফাইনালি? এই ছবি দেখেছিস? না। কথা বলেছিস? না। আচ্ছা, তুই অফিসে যেমন, তুই কি জানিস বাস্তব জীবনে তুই তার পুরোপুরি বিপরীত। তাই মাঝে মাঝে মনে হয় অভিনয় করতে করতে একদম অভিনেতাই হয়ে গেলাম। হ্যাঁ, জীবনটা একটা যাত্রার স্টেজের মতো, বুঝলি? এখানে অভিনয়, গান, দর্শকের হাততালি সবই আছে। নাও দিস ইজ লাইফ।
আমি তো ভাবিনি কখনো এমনটা হবে। অন্ধভাবে যা বিশ্বাস করেছি সেটা অবিশ্বাস রূপে আমার সামনে এসে দাঁড়াবে। ভেবেছিলাম আমি যেমনটা ভাববো সেও আমার মতো করেই ভাববে। কেন জানি মনে হচ্ছে আমি আমাকেই ধোঁকা দিলাম। কেমন আছো? ভালো। দেখে তো মনে হচ্ছে না। না ঠিক আছে। কি হয়েছে আমাকে বলো। আজ ফাইনালি বাড়িটা লিখে দিয়ে দিলাম, সব ফর্মালিটিস শেষ করলাম। আমার কাছ থেকে এসে সিগনেচার নিয়ে গেল। ও, আর কিছু? আপনার কাছে তো কখনো কিছু লুকাইনি। আপনাকে আহানের কথা বলেছিলাম না, চিরকুটের মাধ্যমে পরিচয়। আমার এমনই দুর্ভাগ্য, আমরা আসলে দুজন দুজনকে চিনতাম অন্যভাবে। মানে? রিয়েল এস্টেট কোম্পানি যে ছেলেটা এতদিন আমার সাথে যোগাযোগ করতো, ওই আহান। কিন্তু আমিও কি চিনতাম ওর অফিসিয়াল নাম সালোভিন। এখন আমি আমি ওকে আসলে আমার মতো ভেবেছিলাম ও হয়তো আমার মতো ভাবে। সেজন্যই খুব অল্প সময়ের পরিচয়ে ওকে আমি বিশ্বাস করেছিলাম। কিন্তু বাস্তবের আহানকে দেখে মনে হলো যে সে কেবল নিজেরটাই ভাবে। অন্য কারো ভালো লাগা, মন্দ লাগা, চাওয়া, ইচ্ছা, আবেগ, অনুভূতি কোনো কিছুর তার কাছে কোনো দাম নেই। নিজের ভালো চাওয়াটা তো দোষের কিছু না, আর কাউকে না জেনে না বুঝে দোষ দেওয়াটাও তো ঠিক না। একটা কথা আপু, বাড়িটা যেহেতু আমাকে ছেড়ে দিতে হলো, তাই আপনাদের বাসাটা ছেড়ে দিতে হবে। বুঝলাম। একটা কথা, কাউকে বিশ্বাস করলে সহজে অবিশ্বাস করতে হয়। ভালো থেকো, আসি। কি অবস্থা? কংগ্রেচুলেশন। কংগ্রেচুলেশন মানে? মিস্টেক হওয়া শুরু করবো সেটা বলে। মানে কি? কষ্ট রূপে যায় তাহলে পেপার। কংগ্রেচুলেশন। থ্যাংক ইউ। সারা আছে না? হ্যাঁ আছে, রুমে আছে। স্যার সাউন্ড। হ্যাঁ প্লিজ সিট ডাউন। স্যার কেমন আছো? জি ভালো স্যার। স্যার সবাই আমাকে মানে কংগ্রেচুলেট করছে কেন আমি সেটা বুঝতে পারছি না। ওয়েল দেন, তোমাকে দেয়া প্রজেক্ট ওকে, এখন আরো বেশি রেসপন্সিবিলিটি তোমাকে নিতে হবে। কিন্তু স্যার এটা মানে কি করে হলো? মানে ম্যাডাম তো নর্মালি দিতে চাইছিলেন না। সেটা এখন ভেবে কি লাভ? তুমি ছুটিতে ছিলে, পারিবারিক কোন ঝামেলায় জয় বলেছিলাম, তোমার জন্য একটা সারপ্রাইজ রেখেছিলাম। যাও কাজে নেমে পড়ো। জি স্যার। ওকে সাউন্ড।
আমরা চুপ করেই থাকি, কারণ আমরা ওনাকে কষ্ট দিতে চাই না। আবার চুপ করে থাকি, সব আনন্দ নিজের কাছেই প্রকাশ করি, অন্যকে নয়। আজ আমার মনটা অনেক খারাপ। কষ্টগুলো তোমার সাথে শেয়ার করলে ভালো লাগে, অনেক হালকা মনে হয় নিজেকে। তুমি কি জানো পৃথিবীতে সবচেয়ে কষ্টের বিষয় কোনটা? আমার জানা নেই, তবে মনে হচ্ছে কাছের মানুষের পরিবর্তনগুলো খুব কষ্ট দেয়। আর যখন বুঝতে পারি নিজের স্বপ্নগুলো ভেস্তে যাচ্ছে, কষ্টটা আরো বেড়ে যায়। অন্ধকার নিজেকে আড়াল করে বসে আছি। আমি এখন আর কষ্ট পেলে চুপ করে থাকি না। মাঝে মাঝে ভুলেই যাই আমি আর সবার মতো। যান্ত্রিকতা, লোভ আর অভিলাষ আমাকে কেমন যেন করে ফেলছে। আজ 3 বছর যে ইচ্ছে ও স্বপ্ন নিয়ে ঘুরছি, সব যেন এলোমেলো হয়ে যাচ্ছে। তোমাকে বলতে ইচ্ছে করে আরো অনেক কিছু, কিন্তু ভাবি কি জানো, তোমাকে শুধু আমার কষ্টগুলোর কথাই বলবো। নিজের আনন্দ বা দুঃখের কোনো কথাই কাউকে জানাতে ইচ্ছে করে না। ওকে ধরিলে তো ধরা দেবে না, ওকে দাও ছেড়ে। একই খেলা মরা খেলছি, শুধু নয়নের জল ফেলেছি। আমার রুমে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা ছবি আছে। আমার মাঝে মাঝে মনে হয় রবীন্দ্রনাথ না থাকলে আমরা প্রেম বুঝতাম না। আমার খুব ইচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের অনেকগুলো বইয়ের পাশে আমি বসে থাকব। রবীন্দ্রনাথ না থাকলে প্রেম বুঝতাম না, তবে জীবনানন্দ না থাকলে প্রেমিকা প্রশংসা করতে পারতাম না। থ্যাঙ্কস ম্যাডাম। সরি, আপনাকে কষ্ট করে আমার বাসা পর্যন্ত আসতে হলো। ওই বাসার সব জিনিসপত্র গোছগাছ করতে হচ্ছে, তো আপনাদের অফিসে যাওয়ার সময়টা হলো না। না না ম্যাডাম, ক্লায়েন্ট সার্ভিস তো আমাদের ধর্ম। বাই দ্য ওয়ে ম্যাডাম, আমাদের একজন কলিগ ছিলেন আহান সালেহিন, সে অনেকগুলো বই কিনে আমাকে দিয়েছে আপনার কাছে পৌঁছে দেওয়ার জন্য। ম্যাডাম, আপনি নাকি একটা লাইব্রেরি করছেন? আপনাদের কলিগ ছিল মানে? উনি এখন নেই আপনাদের ওখানে? না ম্যাডাম, যখন আমরা প্রজেক্টটা শুরু করি ও রিজাইন করেছে। এখন নিজেই কিছু করার চেষ্টা করছে, একটা রেস্টুরেন্ট টাইপের কিছু একটা। ম্যাডাম থ্যাঙ্কস আ লট, আমি আসি এখন।
কারোর চোখের সামনে স্বাভাবিকভাবে দাঁড়ানোর ক্ষমতা যেন আর আমার নেই। হয়তো সে ভেবেছে সেটাই, যা আমাকে তার সামনে ছোট করে দিল। আমি অপেক্ষা করছি কবে তুমি আমার চিঠিটা পাবে। আমি অপেক্ষা করছি জানতে তুমি আমার জন্য এখনো অপেক্ষা করো কি, এখনো বইয়ের ভেতর আমার চিঠি খোঁজো কি। একটা কৌতূহল কাজ করছে, তুমি কি জানো আমি এখন কেমন আছি। সেদিন তুমি আমার জন্য অপেক্ষা করেছিলে, আর আমি প্রতিদিন তোমার অপেক্ষা করি। তুমি আসবে তো? তুমি কি জানো আমি এখন কেমন আছি। সেদিন তুমি আমার জন্য অপেক্ষা করেছিলে, আর আমি প্রতিদিন তোমার অপেক্ষা করি। তুমি আসবে তো? কেমন আছো আহান? আমি তোমাকে দেখে একটু অবাক হইনি। তুমি কি হয়েছো? সেদিন হয়েছিলাম, যেদিন আমার ফাইলগুলোর ভেতরে তোমার হাতের লেখা দেখলাম। রাগ নাকি অভিমান করে আসলে না? নিজেকে খুব ছোট মনে হচ্ছিল। কি করে আসবো? আই এম সরি আহান। কেন বলো তো? নিজের আবেগের কাছে অনেক সময় বাস্তবতাটা অস্পষ্ট হয়ে যায়। নিজের চোখের দেখা, মনের ভাবনাগুলোও যে ভুল হতে পারে তা আমরা ভুলে যাই। এভাবে ভেবো না, কষ্ট পাবে। আমি আজ থেকে আর কষ্ট পাবো না, একা একা কাঁদবো না, যদি তুমি পাশে থাকো। তুমি তোমার মতো করে সবকিছু ভাববে, তোমার মনের মতো করে সবকিছু চাইবে, কোনো কিছু না জেনে না বুঝে ইচ্ছে মতো আমাকে কষ্ট দেবে। এতটা দিন ধরে তোমায় ভেবে আমি যে কষ্ট পেয়েছি তার কি হবে? এতটা দিন ধরে যতগুলো চিঠি তোমাকে লিখেছি তার একটাও তোমাকে আমি দিতে পারিনি। সেই কষ্টের ভাগ কি তুমি নেবে? আজ তুমি বললে আমি পাশে থাকলে তুমি আর কখনো কাঁদবে না।
আর কষ্ট পাবে না। অথচ আমার কষ্টের খবর শুধু আমাকে নিতে হয়েছে। বিশ্বাস করো, আমি তোমাকে ইচ্ছে করে কষ্ট দেইনি। আমার নিজের কাছে নিজে খুব খারাপ লাগছিল। কেবলই মনে হচ্ছিল তোমাকে ভুল মানুষকে ভালোবেসে ফেললাম। তুমি কাঁদছো কেন? আমি তো বলেছি আমার শুধু একটাই লক্ষ্য, আমার স্বপ্নটা আমাকে পূরণ করতে হবে, কিন্তু সেটা তোমাকে ছাড়া না। তুমি ছাড়া আমি অসম্পূর্ণ। তাহলে এভাবে বলছিলে যে? আমি আর কখনো তোমাকে কাঁদাবো না। চিঠি লেখা বন্ধ করবে না তো? বইয়ের ভেতরে রাখবে? তোমার পকেটে রাখবো। আর কিছু? আমার প্রিয় রবীন্দ্রনাথ আর তোমার প্রিয় জীবনানন্দ দাশের বই থাকবে আমাদের রুমে, অনেক। অবশ্যই থাকবে। তুমি আমাকে সেখান থেকে কবিতা পড়ে শোনাবে, আর নোট করে রাখা তোমার উপন্যাসের প্রিয় লাইনগুলো সেগুলো শোনাবে। আর কিছু? আমাকে অনেক ভালোবাসবে।